দেখো, আমরা প্রতিসরণের প্রথম যে ভিডিওটা আমরা করেছি, মানে আলোর তৃতীয় যে ভিডিওটা, সেখানে আমরা প্রতিসরাঙ্কের সংজ্ঞা দেখেছিলাম স্নেলের সূত্র থেকে। মনে আছে স্নেলের সূত্র? ঠিক আগের পার্টটাতে আমরা করেছি স্নেলের সূত্র। তাহলে স্নেলের সূত্র থেকে আমরা যেটা জানতে পারি, প্রতিসরাঙ্ক জানতে পারি। এখন প্রতিসরাঙ্ককে দুভাবে আমরা সংজ্ঞা দিতে পারি। একটা হচ্ছে কি থেকে বলো? স্নেলের সূত্র থেকে। স্নেলের সূত্র অনুসারে আমরা একটা সংজ্ঞা দিতে পারি। আর হচ্ছে আলোর বেগ অনুসারে, আলোর বেগের তারতম্য অনুসারে, বেগের ভিত্তিতে। খুব ইম্পর্টেন্ট। তাহলে প্রতিসরাঙ্ক, যেটা আমরা অলরেডি আলোচনা করেছি, প্রতিসরাঙ্ককে অনেক সময় মাধ্যমের কি বলা হয়? প্রতিসরাঙ্ককে অনেক সময় আমরা কি বলি? মাধ্যমের আলোকীয় ঘনত্ব বলি, তাই না? মাধ্যমের কি বলি? মাধ্যমের আলোকীয়, মাধ্যমের আলোকীয় ঘনত্ব বলা হয়ে থাকে প্রতিসরাঙ্ককে। তো ঘনত্ব এক্ষেত্রে কি হচ্ছে? আলোর বেগের ওপর নির্ভরশীল। সেই কারণে আমরা দুভাবে সংজ্ঞা দেবো প্রতিসরাঙ্ককে, এবং তার একটু ব্যাখ্যা করব এখানে প্রথমে এর প্রয়োগগুলো করতে গিয়ে। তো আমরা সেই ড্রয়িংটা আমরা একটু করি, যেখানে আমরা দেখেছি যে ধরো যদি কোনো আলোক রশ্মি বায়ু থেকে এসে কোথায় প্রবেশ করে? বায়ু থেকে জলে প্রবেশ করছে। ধরো একটা আলোক রশ্মি বায়ু থেকে জলে প্রবেশ করছে, তাই আপতিত রশ্মি আপতন বিন্দুতে কি করতে হচ্ছে? অভিলম্ব অঙ্কন করি। আর প্রতিসৃত রশ্মি কি হয়? ঘনমাধ্যমে যখন প্রবেশ করে অভিলম্বের দিকে সরে আসে। এটা হচ্ছে আপতন কোণ। এ ও আপতিত রশ্মি, ও হচ্ছে আপতন বিন্দু, এম এন হচ্ছে অভিলম্ব, যেগুলো আমরা অলরেডি আগেও করেছি। ওবি হচ্ছে কি ছিল? প্রতিসৃত রশ্মি। প্রতিসৃত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে কি? প্রতিসরণ কোণ, তাই তো? আর এটা হচ্ছে বিভেদ তল। এগুলো আমরা জানি অলরেডি, এগুলো আমাদের জানা জিনিস। এখন তাহলে স্নেলের সূত্র অনুসারে যখন প্রতিসরাঙ্কের সংজ্ঞা আমরা দিয়েছি, সেটা আমরা কি দিয়েছি স্নেলের সূত্র থেকে? স্নেলের সূত্র অনুসারে প্রতিসরাঙ্কের সংজ্ঞা হচ্ছে মিউ, মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে সাইন আই বাই কি? সাইন আই বাই সাইন আর, তাই তো? প্রতিসরাঙ্কের সংজ্ঞা মিউ ইকুয়ালস টু সাইন আই বাই সাইন আর। এখন মিউ হচ্ছে কি? ধরো আমরা মাধ্যম, যদি এটা প্রথম মাধ্যম ধরি, এটা কি হচ্ছে? 1 নম্বর মাধ্যম। এটা মাধ্যম 1। আমরা অন্য কিচ্ছু বলছি না, বায়ু জল এসব কিছু বলছি না, আমরা 1 2 এরকমভাবে রিপ্রেজেন্ট করছি। মাধ্যম 1 আর মাধ্যম 2। 1 থেকে 2-এ যখন প্রবেশ করছে আলোক রশ্মি, 1 থেকে কোথায় প্রবেশ করছে? 2-এ। তাহলে কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক বেরোচ্ছে? মনে রাখবো দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক, যেখানে প্রবেশ করছে, যেখানে প্রতিসরণ ঘটছে। কার সাপেক্ষে? প্রথম মাধ্যম সাপেক্ষে। তাহলে লেখার সিস্টেম এরকম, হ্যাঁ, এরকমভাবে লিখবে। প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যম, 1 মিউ 2। প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক সমান হচ্ছে সাইন আই বাই সাইন আর। সাইন আই বাই সাইন আর। তো এখানে তুমি যদি এই ফর্মুলা থেকে তোমাকে যদি ক্যালকুলেট করতে দেয়, ধরো প্রথম মাধ্যমটা যদি ধরো তোমার, আচ্ছা এটা আমরা পরে আলোচনা করছি, তাহলে এটা আমরা এইভাবে দেখতে পারি। এখন আরেকভাবে আমরা প্রতিসরাঙ্ককে কি করতে পারি? বার করতে পারি বা নির্ণয় করতে পারি। কোণ নির্ণয় করে তো করতেই পারি। ধরো এবারে এখানে যদি দেখা যায় যে কোনো একটা আপতন কোণের মান ধরো তোমাকে দেওয়া আছে, আয়ের মান ধরো দেওয়া আছে তোমার কত ডিগ্রি? ধরো 45 ডিগ্রি দেওয়া আছে। আর আরটা ছোট হয়ে গেছে, মানে 30 ডিগ্রি হয়ে গেছে। ধরো কোনো একটা মাধ্যম থেকে আলোক রশ্মি আসছে, আপতন কোণ আই 45 ডিগ্রি, প্রতিসরণ কোণ 30 ডিগ্রি। তাহলে আমরা কি বার করতে পারবো? প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক এখানে কিভাবে বসাতে হবে? সাইন আই মানে সাইন 45 ডিগ্রি, আর হচ্ছে সাইন ডিভাইড বাই সাইন কত? 30 ডিগ্রি। আবার মানটা যদি আমরা বসিয়ে দিই, তাহলে আমরা পেয়ে যাবো সাইন 45 ডিগ্রির মান তোমরা নিশ্চয় জানো, 1/√2। আর সাইন 30 ডিগ্রি হচ্ছে হাফ। তাহলে ক্যালকুলেশন করলে কত আসবে? ওপরে হাফ, 2/√2, দ্যাট ইজ হচ্ছে √2 দ্যাট ইজ হচ্ছে 1.414। তাহলে সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক আমার বেরোলো। কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক? দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। এইভাবে স্নেলের সূত্র প্রয়োগ করে আমরা প্রতিসরাঙ্ক নির্ণয় করতে পারি। আচ্ছা, আরেক রকম ভাবে আমরা অলরেডি যখন আলোচনা করেছি প্রতিসরাঙ্কের মেন প্রতিসরণের কারণটা কি? প্রতিসরণের কারণ হচ্ছে বেগের পরিবর্তন। বলেছিলাম বেগের পরিবর্তন, অর্থাৎ এক মাধ্যম থেকে আলোক রশ্মি যখন দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে, তখন কিসের পরিবর্তন হয়? বেগের পরিবর্তন হয়। তাহলে প্রথম মাধ্যমে ধরি আলোর বেগটা কত আছে? v1, এবং দ্বিতীয় মাধ্যমে যখন প্রবেশ করছে আলোর বেগটা কত হয়ে গেছে? v2 হয়ে গেছে। তাহলে বলছে প্রতিসরাঙ্কের সংজ্ঞা এভাবেও দেওয়া যায়। এই প্রতিসরাঙ্ক অর্থাৎ মিউ একই সংজ্ঞা, প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক, কিন্তু সেটা
কোণের সাইনের অনুপাতে হিসাবে নয়, আমরা বেগের অনুপাত হিসাবেও লিখতে পারি। কিভাবে লিখতে পারি ভালো করে দেখো, 1μ2 প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক সমান হচ্ছে প্রথম মাধ্যমে আলোর বেগ ভাগ দ্বিতীয় মাধ্যমে আলোর বেগ। যেখান থেকে আসছে, যে মাধ্যম থেকে আসছে প্রথম মাধ্যম থেকে, সেই মাধ্যমে আলোর বেগটা কোথায় যায়? উপরে যায়। যে মাধ্যমে প্রবেশ করে সেই মাধ্যমে আলোর বেগটা কোথায় বসাতে হয়? হরে বা ডিনোমিনেটরে বসাতে হয়। তাহলে 1μ2 = v1/v2, মনে থাকে জানো। এখন ধরো তোমাকে যদি এরকম, এবার যদি এখানে মান দেওয়া থাকে যে প্রথম মাধ্যমে আলোর বেগটা ধরো দেওয়া আছে যে কত দেওয়া আছে, ধরো তোমার 3 × 10⁻, কত দেওয়া আছে? 8 মিটার/সেকেন্ড প্রথম মাধ্যমে আলোর বেগ। দ্বিতীয় মাধ্যমে ধরো আলোর বেগটা যখন প্রবেশ করছে, ঘন মাধ্যম হলে যেখানে আলোর বেগটা কমে যাবে, সেখানে হয়তো আলোর বেগ দেওয়া আছে তোমার কত? 2 × 10⁸ মিটার/সেকেন্ড। তাহলে তুমি যদি এই ফর্মুলা দিয়ে এখন করতে চাও, এই ফর্মুলা দিয়ে যদি করতে চাও বেগের অনুপাত হিসাবে, তাহলে তুমি বার করতে পারবে। কিভাবে করবে? 1μ2 তাহলে কত বেরোবে? v1 এর জায়গায় বসিয়ে দাও 3 × 10⁸ ডিভাইড বাই v2 এর জায়গায় কত? 2 × 10⁸। মিটার মিটার কেটে যাচ্ছে, মিটার/সেকেন্ড, তাহলে একক নেই, তাহলে দেখো কেটে যাচ্ছে, দিয়ে কত পড়ে হচ্ছে? 1.5। তাহলে বলতে পারি, এভাবেও আমরা বলতে পারি যে প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক 1.5। এই কথার অর্থ হচ্ছে কি, যে ওই দুই মাধ্যমে, প্রথম মাধ্যম এবং দ্বিতীয় মাধ্যমের যে বেগের অনুপাত সেটা হচ্ছে 1.5। এইভাবে আমরা সংজ্ঞা দিতে পারি। এখন এই প্রতিসরাঙ্ক দেখো দুভাবে আমরা তারা ব্যাখ্যা করতে পারলাম। এখন এই প্রতিসরাঙ্ক আমরা দু রকমের প্রতিসরাঙ্ক পাই, বুঝতে পেরেছো? প্রতিসরাঙ্ক দু রকমের পাই। প্রতিসরাঙ্কের যদি আরেক রকম ভাবে ক্লাসিফিকেশন করি প্রতিসরাঙ্ক, সেটা আমরা দু রকমের, জাস্ট আইডিয়াটা তোমাদের পাওয়া দরকার। একটা হচ্ছে পরম প্রতিসরাঙ্ক। কি প্রতিসরাঙ্ক? পরম প্রতিসরাঙ্ক। আর হচ্ছে আপেক্ষিক প্রতিসরাঙ্ক। ভালো করে বোঝো, প্রতিসরাঙ্ক মাধ্যমের প্রতিসরাঙ্ক আবার দু রকমের হতে পারে। একটা হচ্ছে পরম প্রতিসরাঙ্ক, আর একটা হচ্ছে কি বললাম? আপেক্ষিক প্রতিসরাঙ্ক। এখন পরম প্রতিসরাঙ্ক কাকে বলে ভালো করে দেখো, যে মাধ্যম, যে পদ্ধতিতেই তুমি ক্যালকুলেশন করো না কেন, কিন্তু মাধ্যমের কোনো মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক তখনই হয় যদি ধরো প্রথম মাধ্যম অর্থাৎ মাধ্যম এক, এই যে 1 নাম্বার যে মাধ্যমটা, সেটা যদি বায়ু হয়। ভালো করে দেখো, এক নাম্বার মাধ্যম যদি বায়ু হয়, আর 2 নাম্বার মাধ্যম যদি বায়ু ছাড়া অন্য যে কোনো মাধ্যম হয়, অন্য কি হয়? যে কোনো মাধ্যম, সেটা জল হতে পারে, অন্য যে কোনো মাধ্যম হয়, বুঝতে পারলে? বায়ু ছাড়া অন্য যে কোনো মাধ্যম, সেটা কাঁচ হতে পারে, যাই হোক না কেন, তখন বায়ু সাপেক্ষে ধরলাম এটা কি আছে? জল আছে। দ্বিতীয় মাধ্যমটা কি আছে? জল আছে। সুতরাং তখন আমরা বলি যে প্রথম মাধ্যম মানে বায়ু সাপেক্ষে কার প্রতিসরাঙ্ক? তখন বায়ু সাপেক্ষে কার প্রতিসরাঙ্ক বার করছি? বায়ু সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক বার করছি, অর্থাৎ বায়ু মিউ, তাহলে 1μ2, তাই তো? বায়ু সাপেক্ষে জল, এয়ারের রেসপেক্টে কার? ওয়াটারের। এইটাকেই বলা হয় বায়ু সাপেক্ষে অন্য যে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ককে কি বলা হয়? সেই মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক। মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক। বায়ু সাপেক্ষে যখন বিচার করি অন্য কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ককে, তখন সেটা হচ্ছে সেই মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক। অর্থাৎ প্রথম মাধ্যম যদি আলোটা যদি বায়ু থেকে আসে, তাহলে এখানে এটা কি? জলের পরম প্রতিসরাঙ্ক। কি বলবো? জলের পরম প্রতিসরাঙ্ক। এবং জলের পরম প্রতিসরাঙ্ক বা যে কোনো মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক, তখন আমরা সেটাকে শুধু কি দিয়ে লিখবো? শুধু μw লিখলেই হয়, আর নিচে লিখতে হয় না আলাদা করে যে μw, মানে সেটা আমি ধরে নিচ্ছি কোত্থেকে আসছে? বায়ু থেকেই আসছে। কোত্থেকে আসছে? বায়ু থেকে আসলে আলাদা করে লিখতে হয় না, পরম প্রতিসরাঙ্ক শুধু μw লিখলে হয়। বা ধরো μg মানে কি? যে গ্লাস মানে কাচের, এভাবে মানে কাচের প্রতিসরাঙ্ক, কাচের পরম প্রতিসরাঙ্ক। তার মানে বুঝে নিতে হবে কি? কাচের পরম প্রতিসরাঙ্ক। তার মানে বুঝে নিতে হবে তোমাকে এটা, যে কোথা থেকে আসছে আলোটা কোত্থেকে আসছে? বায়ু থেকে আসছে। বায়ু থেকে কোথায় প্রবেশ করছে? কাছে প্রবেশ করছে। হয়তো এর মান দেওয়া আছে 1.5। জলের ক্ষেত্রে হয়তো এটা বেরোচ্ছে কত? 1.33। তো এখানে এই সম্পর্কে পরম প্রতিসরাঙ্ক সম্পর্কে, আপেক্ষিকটা পরে আসছি, পরম প্রতিসরাঙ্ক সম্পর্কে একটা প্রশ্ন তোমাদের এখানে মাথায় রাখতে হবে। অনেক সময় বলতে পারে যে পরম প্রতিসরাঙ্কের মান, মাধ্যমের পরম প্রতিসরাঙ্কের মান সর্বদা 1 অপেক্ষা বড় হয়। সর্বদা 1 অপেক্ষা কি হয়? 1 অপেক্ষা বড় হয়। হ্যাঁ, বড় হয়। এটা যদি বলে ব্যাখ্যা করো কেন?
এই যে মানগুলো বেরোচ্ছে সব একের থেকে বড় হবে। পরম প্রতিসরাঙ্ক, প্রতিসরাঙ্কের তো একক হয় না। তো যদি প্রশ্ন করে যে পরম প্রতিসরাঙ্কের মান সর্বদা এক, যেমন কাচের পরম প্রতিসরাঙ্ক কত বেরিয়েছে 1.5, জলের কত বেরিয়েছে 1.33, তো এক অপেক্ষা কেন বড় হবে? তাহলে পরম প্রতিসরাঙ্কের ক্ষেত্রে তাহলে আমরা কি লিখতে পারি? আমার অ্যান্সারটা কি লিখবো, এর উত্তরটা কি লিখবো? যে পরম প্রতিসরাঙ্কের সংজ্ঞা অনুসারে কি লিখবো? যদি সেটা কাচের বার করি, কার বার করি? কাচের বার করি, তাহলে কি বলেছিলাম? যে মাধ্যম থেকে আসছে সেই মাধ্যমে আলোর বেগটা কোথায় থাকে? উপরে থাকে। তাহলে বায়ুতে আলোর বেগটা কোথায় থাকবে? উপরে থাকবে। ভাগ হচ্ছে যে মাধ্যমে প্রবেশ করছে সেই মাধ্যমে আলোর বেগ, অর্থাৎ কোথায় প্রবেশ করছে? কাচে প্রবেশ করছে, তাহলে কাচে আলোর বেগটা নিচে থাকবে। যদি তুমি জলের বার করো, জলের ক্ষেত্রে কি লিখবে? এটাকে আমরা শুধু মিউজিও লিখতে পারি, যেটা বলছিলাম। ওপরেও লেখে, এই সাইডেও লেখে অনেকে, বা নিচেও লেখে, কোনো ব্যাপার নাই। এটা সি বাই তাহলে কি হয়ে যাবে? VW হয়ে যাবে। অর্থাৎ যেখান থেকে আসছে সেই মাধ্যমে আলোর বেগ, আমরা বায়ুতে আলোর বেগটাকে সি দিয়ে লিখি, তাই না? ঠিক আছে, কি দিয়ে রিপ্রেজেন্ট করি? সি দিয়ে রিপ্রেজেন্ট করি। এই যে মিউ নিচেও লেখা যেতে পারে, মিউ জি নিচেও লেখা যেতে পারে, অসুবিধা কিছু নেই। এখন দেখো, আমরা জানি তো, যেহেতু আমরা কি জানি যে আলোর বেগ বায়ুতে সবসময় যে কোনো মাধ্যমের আলোর বেগের থেকে বেশি হয়। আলোর বেগ সব থেকে বেশি কোন মাধ্যমে হয়? বায়ুতে বেশি হয়, তাই না? বায়ুতে আলোর বেগ সর্বোচ্চ। বায়ুতে আলোর বেগ, বায়ুতে বা শূন্য মাধ্যমে। তাহলে এটা কোন মাধ্যমের সাপেক্ষে হয়? বায়ু অথবা কি শূন্য মাধ্যম। আলো তো শূন্য মাধ্যম দিয়েও চলাচল করতে পারে, তাই কিন্তু শূন্য মাধ্যম তো আমাদের এখানে পাই না, আমরা বায়ুটাকেই শূন্য মাধ্যম হিসাবে ধরে নিই। তাহলে বায়ু বা শূন্য মাধ্যমের সাপেক্ষে অন্য যে কোনো মাধ্যমের প্রতিসারাঙ্ককে কি বলা হয়? সেই মাধ্যমের পরম প্রতিসারাঙ্ক। এবং তার ক্যালকুলেশন যখন করছি আমি দেখতে পাচ্ছি বায়ুতে আলোর বেগ আমরা জানি তো কত, 3 × 10⁻⁴ কত, 8 মিটার/সেকেন্ড। এর থেকে বেশি তো আলোর বেগ কারো হতে পারে না। অন্য কোনো মাধ্যমের আলোর বেগ এর থেকে বেশি হতে পারে? কাচে হোক, জলে হোক। তাহলে এখানে লবটা সবসময় বড় না, নিউমারেটরটা সব থেকে বেশি, ওপরের টার্মটা যদি বড় হয় ভগ্নাংশে, তাহলে সবসময় কি হবে? এর মানটা একের থেকে বেশি হবে না? যদি সি গ্রেটার দেন ভি হয়, সুতরাং আমরা লিখতে পারি সি বাই ভি অলওয়েজ গ্রেটার দেন 1। সি বাই ভি অলওয়েজ গ্রেটার দেন 1 মানে কি? পরম প্রতিসরাঙ্কের মান সবসময় কি হবে? একের থেকে কি হবে? বড় হবে। সেই জন্য আমরা এখানে বলি যে পরম প্রতিসরাঙ্কের মান সর্বদা কি হবে? এক অপেক্ষা বড় হবে। কারণ আলোর বেগ সব থেকে বেশি কোথায় হয়? কোথায় হয়? আলোর বেগ সব থেকে বেশি হয় তোমার শূন্য মাধ্যমে বা বায়ু মাধ্যমে। ঠিক আছে, কিন্তু দেখো এবার যদি আমরা দেখি যে আপেক্ষিক প্রতিসরাঙ্ক কখন হয়। এবার আপেক্ষিক প্রতিসরাঙ্কের ক্ষেত্রে মাধ্যম একটা, কিন্তু দেখো সেটা বায়ু হবে না, বায়ু বা শূন্যস্থান না। ঠিক আছে, বায়ু ছাড়া যদি অন্য কোনো মাধ্যম থেকে আসে, প্রথম মাধ্যমটা যদি বায়ু ছাড়া অন্য কোনো মাধ্যম হয়, ভালো করে বোঝো, আগেরটা কি ছিল? বায়ু। বায়ু ছাড়া অন্য কোনো মাধ্যম থেকে যদি আলো এসে অপর একটি মাধ্যমে আপতিত হয়, মাধ্যম 2, মাধ্যম 2। তাহলে বায়ু ছাড়া অন্য কোনো মাধ্যম, ধরো এখানে জল আছে, ওপরে জল আছে আর নিচে কি আছে? একটা কাচের ব্লক আছে। তাহলে আলোটা এবার কোথা থেকে আসছে? জল থেকে আসছে। জল থেকে এসে কোথায় প্রবেশ করছে? কাচে প্রবেশ করছে। কিন্তু মাধ্যম একটা তো এখন বায়ু নয়। তাহলে এখানে জল আছে, ওয়াটার, এটা হচ্ছে গ্লাস। তাহলে কার সাপেক্ষে কার? জল সাপেক্ষে কার প্রতিসরাঙ্ক? কাচের প্রতিসরাঙ্ক। কি, যেহেতু মাধ্যমটা বায়ু থেকে আসছে না তাই আলোটা, তাই এটা কিন্তু কাচের প্রতিসরাঙ্ক অবশ্যই। কিসের প্রতিসরাঙ্ক? কাচের, কিন্তু কাচের আপেক্ষিক প্রতিসরাঙ্ক। কাচের কি? আপেক্ষিক। কার সাপেক্ষে? তখন আমরা এটা বলি জল সাপেক্ষে। আপেক্ষিক মানে কারো সাপেক্ষে বিচার করতে হচ্ছে। জল সাপেক্ষে কার? কাচের কি? জল সাপেক্ষে কাচের আপেক্ষিক প্রতিসরাঙ্ক। বুঝতে পারলে? জল সাপেক্ষে কি হলো? কাচের আপেক্ষিক প্রতিসরাঙ্ক, সেটাকে আমরা W μg লিখছি। সেক্ষেত্রে আমরা বার করতে পারি, এক্ষেত্রে আমরা আপেক্ষিক প্রতিসরাঙ্কের আকারে আমরা আলোর বেগটা বার করতে পারি। দেখো তো একই তো জিনিস। তাহলে কোত্থেকে আসছে? জল থেকে আসছে, তাই জলে আলোর বেগটা উপরে বসবে, আর নিচে হচ্ছে কি? কাচে আলোর বেগ, তাই না? যেখান থেকে আসে একই ফর্মুলা বলেছিলাম যে 1μ2 = কি? V1/V2। এই ফর্মুলা সব জায়গায় ভ্যালিড, সেটা পরম প্রতিসরাঙ্ক হোক বা কি হোক, আপেক্ষিক প্রতিসরাঙ্ক হোক, সবসময়। তাহলে এই ফর্মুলা দিয়ে আমি অঙ্কটা করতে পারি। তাহলে জল সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক যা হবে, বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক কি একই হবে? আলাদা হবে, কারণ বায়ুর সাপেক্ষে কাচটা বেশি ঘন, জল সাপেক্ষে কাচটা তো অতটা ঘন নাও হতে পারে, তাই না? বায়ু সাপেক্ষে যখন কাচের প্রতিসরাঙ্ক বার করছিলাম সেটা কি লিখছিলাম? VA/VG, মানে ওপরে কি ছিল?
বায়ুতে আলোর বেগ, বায়ুতে কি ছিল আলোর বেগ, আর নিচে হচ্ছে কি ছিল কাছে আলোর বেগ, তাই না? কিন্তু এক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, এক্ষেত্রে জল থেকে আসছে, তাই ওপরে কি হচ্ছে জলে আলোর বেগ, নিচে কাছে। তাহলে জল সাপেক্ষে কাজ যতটা ঘন, বায়ু সাপেক্ষে কাজ তার থেকে কি হচ্ছে আরও বেশি ঘন হতে পারে। বায়ু সাপেক্ষে কাজটা কি, দুটোই কিন্তু কাচের প্রতিসরাঙ্ক, একটা আপেক্ষিক প্রতিসরাঙ্ক, একটা আপেক্ষিক, আর একটা হচ্ছে কি কাচের, বলো, একটা কাচের পরম প্রতিসরাঙ্ক। কিন্তু এক্ষেত্রে ওপরে লিখবো বায়ুতে আলোর বেগ, নিচে হচ্ছে কাছে আলোর বেগ, দুটো তো আলাদা, তাহলে কাচেরই বার করছি কিন্তু সাপেক্ষটা পরিবর্তন হয়ে যাচ্ছে, মানে ঘনত্বও পরিবর্তন হচ্ছে। আসলে কি ঘনত্ব পরিবর্তন হচ্ছে? মনে হচ্ছে, আমার মনে হচ্ছে, সেই কারণে আপেক্ষিক কথাটা। তাহলে এই আপেক্ষিক প্রতিসরাঙ্কের ক্ষেত্রে দেখো আরেকটা জিনিস, এখানে একটা প্রশ্ন তোমাদের দেয় যে এটা পরম প্রতিসরাঙ্ক হিসাবে আমি লিখলাম, এটা নোট করে রাখবো অবশ্যই, যেটা আনসারটা একটু আগে লিখে এই যে মুছে দিলাম। এবার এখানে একটা প্রশ্ন আসে যে তাহলে বলো তো আপেক্ষিক প্রতিসরাঙ্কের মান, কিসের মান? আপেক্ষিক প্রতিসরাঙ্কের মান, এই যে আপেক্ষিক প্রতিসরাঙ্ক, এই আপেক্ষিক প্রতিসরাঙ্কের যে মান সেটা কি হতে পারে? প্রতিসরাঙ্কের মান কি হতে পারে? এক অপেক্ষা বড়, এক অপেক্ষা বড়, সমান, অথবা অথবা কি হতে পারে বলতো, ছোট হতে পারে, তিনটেই হতে পারে, ছোট হতে পারে। এই প্রশ্নটা যদি দেয় যে ব্যাখ্যা করো, এবার এটা বললো ব্যাখ্যা করো, ব্যাখ্যা করো। আপেক্ষিক প্রতিসরাঙ্কের মান এক অপেক্ষা কি, তার মানে আপেক্ষিক প্রতিসরাঙ্ক অর্থাৎ মাধ্যম এক সাপেক্ষে মাধ্যম টু এক অপেক্ষা বড় হতে পারে, এক অপেক্ষা ছোট হতে পারে, একের সঙ্গে কি হতে পারে সমানও হতে পারে। কি করে সম্ভব? সম্ভব অবশ্যই। তুমি যদি আলোক রশ্মিটা বায়ু জল থেকে কাছে ফেলছো, এখন নিশ্চয় দেখতেই পাচ্ছ যেহেতু জলে আলোর বেগ কাছের থেকে বেশি, তাই এই মানটা কি হবে, জল সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক এক অপেক্ষা বেশি হবে। কিন্তু যদি উল্টোটা হয়, আলোক রশ্মি যদি কাছ থেকে যদি জলে পড়ে, কাছ থেকে এসে যদি জলে পড়ে, কাছ সাপেক্ষে জলটা কি হালকা না, ঘন লঘু মাধ্যম না? কাছ থেকে যদি আলোটা কোথায় এসে পড়ে, কাচের সাপেক্ষে যদি আলোটা জলে এসে পড়ে, তাহলে নিশ্চয়ই কি হচ্ছে এখানে ঠিক উল্টো হয়ে যাবে, অর্থাৎ কার সাপেক্ষে কাচ সাপেক্ষে জল, তাহলে কার আর প্রতিসরাঙ্ক বার করছি, কোন মাধ্যমে প্রবেশ করছে, জলে, কোথা থেকে, কাচে, তাহলে কি হবে ওপরে ভিজি কাচে আলোর বেগ, নিচে হচ্ছে জলে আলোর বেগ, এটা কিন্তু এক থেকে কম, এটা কিন্তু এক অপেক্ষা, এটা কিন্তু এক অপেক্ষা কি কম নয়, এক অপেক্ষা অবশ্যই কম, কারণ কাঁচা আলোর বেগ কমে যাচ্ছে। তাহলে আপেক্ষিক প্রতিসরাঙ্ক কার বার করছি এখন, এক্ষেত্রে কার বের করছি, জলের বার করছি, এক্ষেত্রে কার বের করেছি, কাচের বের করেছি। আর যদি দেখা যায় যে দুটো মাধ্যমই প্রায় একই, দুটো মাধ্যমেরই যদি ঘনত্ব একই হয়, প্রায় দুটো মাধ্যমেরই ধরো ঘনত্ব প্রায় আলোকীয় ঘনত্ব একই, ধরো একটা কাচের কাচের একটা, ধরো একটা পাত্র আছে, সেই পাত্রের মধ্যে একটা 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 সিলিন্ড্রিক্যাল পাত্র আছে, তার মধ্যে গ্লিসারিন রাখা আছে, কি রাখা আছে, গ্লিসারিন, আর তার মধ্যে একটা ছোট্ট কাচের বলকে ফেলে দেওয়া হয়েছে, আলাদা করে তুমি দেখতেই পাবে না, বুঝতেই পারবে না, কেন? ওই গ্লিসারিন আর কাচ, এর মধ্যে গ্লিসারিন রাখা আছে, কি রাখা আছে, গ্লিসারিন। তাহলে গ্লিসারিনের যে প্রতিসরাঙ্ক সেটা প্রায় কাচের প্রতিসরাঙ্কের সঙ্গে প্রায় কি হয়, সমান হয়, কাচের ঘনত্ব আর গ্লিসারিনের ঘনত্ব প্রায় এক। তাহলে যদি আমরা বলি যে এক্ষেত্রে যদি বলি যে কাচের প্রতিসরাঙ্ক কত গ্লিসারিনের সাপেক্ষে, দুজনেই যদি প্রায় সমান হয়, তাহলে কি হবে, দুটো মাধ্যমে আলোর বেগটা একই হবে, তাহলে এটা প্রায় কত হয়ে যাবে, 1 হয়ে যাবে, আলাদা করে আমি বস্তুটাকে দেখতেই পাবো না। তাহলে পরম প্রতিসরাঙ্ক সর্বদা কি হয়, এক অপেক্ষা বেশি হয়, কিন্তু আপেক্ষিক প্রতিসরাঙ্ক মাধ্যম সাপেক্ষে ঘন থেকে লঘুতে গেলে কম হবে, লঘু থেকে ঘনতে গেলে বেশি হবে, আর দুটোই যদি সমান মাধ্যম হয় প্রায়, তাহলে সেক্ষেত্রে কী হবে, তার মানটা এক হয়ে যাবে, কারণ আলোর বেগটা ওপরে নিচে দুটোই কী হচ্ছে, এক হয়ে যাবে, এক্ষেত্রে প্রায় সমান হয়ে যাচ্ছে। তাহলে পরম প্রতিসরাঙ্ক এক অপেক্ষা সর্বদা বড়, আপেক্ষিক প্রতিসরাঙ্ক এক অপেক্ষা সর্বদা ছোট হয়। তাহলে এই হচ্ছে প্রতিসরাঙ্কের একটা ধারণা আমরা পেলাম। এই প্রতিসরাঙ্কের ধারণা থেকে এবার আমাকে কিছু জিনিস ব্যাখ্যা করতে হবে, কিছু অ্যাপ্লিকেশন ব্যাখ্যা করতে হবে। দেখো, আমরা এই আলোর প্রতিসরণের কিছু ব্যবহারিক প্রয়োগ দেখব। আমরা খুব আমাদের বাস্তব জগতে আমরা অনেক কিছু দেখতে পাই, সেগুলোকে আমরা ব্যাখ্যা করতে গেলে আলোর প্রতিসরণের ধারণা আমাকে পেতে হবে। যেমন জলে ডোবানো লাঠি, তোমরা নিশ্চয়ই জানো, জলে আগেও পড়েছো, জলে ডোবানো লাঠি কি মনে হয়, জলে কিছুটা ডোবানো লাঠি বাঁকা এবং ওপরে উঠে এসেছে বলে মনে হয় না, উপরে উঠে এসেছে বলে মনে হয়,
উঠে এসেছে বলে মনে হয়, দেখবে। বা একটা জলের মধ্যে একটা কয়েন ফেলবে, তখন মনে হবে কয়েনটা কি হয়, উপরের দিকে উঠে এসেছে একটু। বা ধরো তুমি যদি চৌবাচ্চার ভেতরটা দেখো, মনে হয় সেটা অগভীর, অতটা গভীর নয়, চৌবাচ্চা অগভীর মনে হয় অনেক সময়, কিন্তু আসলে হাত দিয়ে বুঝবে যে অনেকটা গভীর আছে। চৌবাচ্চা অগভীর মনে হয়, কিন্তু ভেতরে পা দিলে মনে হবে অনেকটা ভেতরে তুমি প্রবেশ করে যাচ্ছ। অগভীর মনে হয়, এগুলো মনে হয় কিছুটা, ঠিক আছে। তাহলে এই মনে হওয়াগুলোর কারণটা কি, মানে এগুলো ব্যাখ্যাগুলো আমাদের প্রতিসরণ থেকেই কিন্তু আসছে। তো আমরা একটা ব্যাখ্যা, প্রথম ব্যাখ্যাটা একটু দেখাই এখানে, তাহলে তোমরা আইডিয়াটা পেয়ে যাবে। সেখানে আমরা কি বলবো, ধরো এই যে জলের মধ্যে কি আছে, তুমি একটা লাঠিকে জলের মধ্যে নিমজ্জিত করলে, ঠিক আছে, একটা লাঠিকে জলের মধ্যে নিমজ্জিত করলে, লাঠি একটা আংশিক নিমজ্জিত করলে, জলে ডোবানো, আংশিক জলে ডোবানো, অবশ্যই কি আংশিক জলে ডোবানো। তো আমরা লাঠি বা পেন্সিল যাই বলিস না কেন, সেইগুলোকে আমরা কি করছি, এর মধ্যে রাখছি লাঠিটাকে, ঠিক আছে। এই হচ্ছে একটা লাঠি আছে বা পেন্সিল, ঠিক আছে। তো এই জল 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 আছে, জলের মধ্যে তুই এটা প্রবেশ করিয়েছিস, এরকম ভাবে, এরকম ভাবে আছে, ঠিক আছে। তাহলে এইটাকে তুমি যখন ওপর থেকে দেখবে, মনে হবে যেন লাঠিটা একটু বেঁকে গেছে, ওপরের দিকে উঠে এসেছে বলে মনে হবে, সোজা দেখতে পাবে না, কিন্তু একটু খেয়াল করবে, দেখবে মনে হবে একটু ওপরের দিকে উঠে এসেছে। তো এর কারণটা কি? তো কারণটা হচ্ছে কি, দেখো জলের যে ওপরের অংশে, লাঠির যে অংশটা জলের ওপরে আছে, অর্থাৎ এই এ ও অংশটা, এই অংশটা থেকে তো সরাসরি তোমার চোখে আলো এসে পড়ছে। তুমি যদি এখান থেকে তাকাও, তোমার চোখে কি হবে, সরাসরি আলো এসে পড়ছে সে লাঠি থেকে, লাঠির ওপরের অংশ থেকে, অসুবিধা কিছু নেই, তুমি ভালো দেখতে পাচ্ছ, যেখানে আছে সেখানেই দেখতে পাচ্ছ। কিন্তু জলের তলায়, জলের ভেতরে যে অংশটা আছে, সেখান থেকে যখন আলোক রশ্মি তোমার চোখে এসে পড়ছে, সেটা কিভাবে তোমার চোখে এসে পড়ছে দেখা যাক ছবিতে। দেখো সেখানে কি হচ্ছে, এখান থেকে ধরো আমরা অন্য কালারটা দিয়ে এখানে করি, দেখো এখান থেকে আলোক রশ্মি জলের এসে যদি আপতিত হয়, তির্যকভাবে পড়ে বা লম্বভাবে, বিভিন্ন দিকে আলোক রশ্মি এসে পড়বে। আমি তলার বিন্দুটাই নিলাম, একদম তলবিন্দু থেকে একটা আলোক রশ্মি এসে পড়ছেই, ও বি বিন্দু থেকে আসছে, ঠিক আছে। সেটা যদি তির্যকভাবে আপতিত হয়, সেটা কি হয়, কোথায় প্রবেশ করছে, জল থেকে কোথায় প্রবেশ করছে, বায়ুতে প্রবেশ করছে। তাহলে জল থেকে বায়ুতে প্রবেশ করলে, ঘন থেকে লঘু মাধ্যমে প্রবেশ করলে কোন দিকে বেঁকে যায়, ঘন থেকে লঘুতে গেলে আলোক রশ্মি অবিলম্ব থেকে কি হয়, দূরে সরে যায়। দেখতে পাচ্ছ, অবিলম্ব থেকে কোথায় গেল, দূরে সরে যায়, সেটা তো আমরা জানি। আর যে রশ্মিটা লম্বভাবে আপতিত হয়, লম্বভাবে আপতিত হয়, সেটা কি হয়, সেটা লম্বভাবে বেরিয়ে যায়, আমরা এটাও জানি, এটাও পড়েছিলাম, যেখানে স্নেলের সূত্র প্রযোজ্য হয় না। তাহলে কিছু রশ্মি কি হচ্ছে, যারা তির্যকভাবে আপতিত হচ্ছে, সেটা অবিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে। এরকম একটা কেন, একের বেশি রশ্মি এখানে আপতিত হতে পারে, তারা কি হচ্ছে, বিভেদ তলে আপতিত হলে অবিলম্ব থেকে কি হবে, দূরে সরে যাবে। তাহলে এই যে রশ্মিগুলোকে, এগুলোকে যদি তোমার চোখে এসে পড়ে, তুমি কি মনে হচ্ছে, তোমার চোখ কি দেখছে, তোমার চোখ তো সরলরেখা দেখে, তোমার চোখ কি দেখছে, তোমার চোখ মনে করছে যে এই রশ্মিগুলো কোত্থেকে আসছে, এই রশ্মিগুলোকে পিছনের দিকে যখন বর্ধিত করা হচ্ছে, মনে হচ্ছে এই বিন্দু থেকে আসছে বলে, অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে, তাই না। তোমার চোখ তো সরলরেখা দেখে, তোমার চোখ কি দেখছে, এই তিনটে রশ্মি কোত্থেকে আসছে, এই বিন্দু থেকে আসছে, এই বিন্দু থেকে আসছে বলে মনে করবে। তাহলে এই বিন্দুর ডি বিন্দুর প্রতিবিম্ব সৃষ্টি হলো, প্রতিসরণের ফলে কি সৃষ্টি হলো, একটা প্রতিবিম্ব সৃষ্টি হলো। প্রতিবিম্বটা কোথায় সৃষ্টি হলো, এই ওপরের দিকে এই বিন্দুতে সৃষ্টি হলো। দেখো বুঝতে পারলে, এরকম ভাবে প্রত্যেকটা বিন্দুর প্রতিবিম্ব সৃষ্টি হবে, উপরের দিকে উঠে আসবে। বি বিন্দুটা কোথায় উঠে এসেছে বলে মনে হচ্ছে, ওপরে। তাহলে বি ওয়ান হচ্ছে কি, বি এর কি প্রতিবিম্ব, অসৎ প্রতিবিম্ব। কি প্রতিবিম্ব, অসৎ প্রতিবিম্ব, কিন্তু কারণ এটা প্রকৃতপক্ষে নেই, মনে হচ্ছে অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে। যে প্রতিবিম্ব প্রতিসরণের পর প্রতিসৃত রশ্মি অপসৃত হচ্ছে, অপসৃত রশ্মিগুলো পিছনের দিকে বর্ধিত করলে যেখানে মিলিত হয়, সেটাকেই কি বলা হয়, প্রতিবিম্ব। তাহলে প্রতিসরণের ফলে এই যে বি ওয়ান, বি এর অসৎ প্রতিবিম্ব কিসের ফলে সৃষ্টি হচ্ছে, প্রতিসরণের ফলে, তাই না, প্রতিসরণের ফলে সৃষ্ট, প্রতিসরণের ফলে সৃষ্ট কি প্রতিবিম্ব, অসৎ প্রতিবিম্ব, ঠিক আছে। একই রকম ভাবে প্রত্যেকটা বিন্দু এরকম ভাবে উপরের দিকে উঠে আসবে, উঠে কি হবে, আমার মনে হবে যে এই লাঠিটা কি হয়েছে, আসলে এরকম ভাবে বেঁকে আছে, এরকম ভাবে বেঁকে আছে বলে মনে হবে। দেখো এরকম ভাবে বেঁকে আছে বলে মনে হবে।
ঠিক আছে, তাহলে এই পুরো লাঠিটা কোথায় উঠে এসেছে বলে মনে হচ্ছে? এতটা ওপরের দিকে উঠে এসেছে বলে দেখবে জলের মধ্যে বেঁকে যায়। এবং যখন ড্রয়িংটা করবে খুব ভালো করে শুনে নাও, এই একটা লম্ব টেনে নেবে এবং লম্ব টানবে যখন, তখন কিন্তু এই লম্বের ওপরেই কিন্তু এর টিপটা থাকবে, মানে উঠবে ওপরের দিকে, লম্বভাবে উঠবে, এইখানে চলে আসবে না, মানে এইখানে টিপ চলে আসবে না, এই অবধি আসবে না বা এতটা বেশিও যাবে না, এইভাবেই থাকবে। এরকমভাবে এই লম্ব বরাবরই কিন্তু ওপরের দিকে কি করবে, সেটা শিফট করবে। তাহলে এই লাইনটা টেনে নিলে তোমার ড্রয়িংটা করতে কি হবে, সুবিধা হবে। তো এটা একটা আমরা প্রয়োগ বলতে পারি প্রতিসরণের, তাই না? এটা একটা প্রয়োগ আমরা বলতে পারি যে কেন হচ্ছে। চৌবাচ্চার গভীরতা কি হয়, চৌবাচ্চার জলের প্রত্যেকটা বিন্দুই ওপরের দিকে উঠে আসছে। এখানে যেমন একটা লাঠি আছে, সেই লাঠির যেমন বিন্দুটা আসছে, কিন্তু চৌবাচ্চার ক্ষেত্রে সম্পূর্ণ তলটাই কিন্তু প্রত্যেকটা তল থেকেই তো এরকম প্রতিষ্ঠিত হচ্ছে, প্রতিবিম্ব সৃষ্টি হচ্ছে, তারপর প্রত্যেকটা বিন্দুই কি হচ্ছে, ওপরের দিকে এখানে উঠে আসছে। তো এইগুলো হচ্ছে আলোর প্রতিসরণের প্রয়োগ। অনেক সময় তোমরা এই এই প্রশ্নের উত্তরটা আমাকে লিখে দেখাবে যে নক্ষত্রগুলো মিটমিট করে, তাই না? নক্ষত্রগুলো কি করে, মিটমিট করে। নক্ষত্রগুলি মিটমিট করে কেন? কিন্তু গ্রহগুলো স্থির, তাই না? কিন্তু গ্রহগুলো স্থির কেন, ব্যাখ্যা করো। গ্রহগুলোকে আলোটা কি মনে হয়, গ্রহগুলির আলোটাকে স্থির মনে হয়, গ্রহগুলি না, গ্রহগুলির আলো স্থির মনে হয় কেন? অবশ্যই লিখে পাঠাবে, চেষ্টা করবে, না পারলে আমি বলে দেবো একই রকমভাবে। হ্যাঁ, বায়ুমণ্ডলীয় প্রতিসরণ দিয়ে ব্যাখ্যা করতে হবে। এইগুলো সূর্যাস্ত বা সূর্যোদয়ের পরেও সূর্যকে দেখা যায়, তাই না? সূর্যাস্ত বা সূর্যাস্তের পরে ও সূর্যোদয়ের আগেও, সূর্যোদয়ের আগে সূর্যকে কিন্তু আমরা দেখতে পাই, কিছুক্ষণ আগেও সূর্যকে দেখতে পাই বা সূর্যাস্তের পরেও দেখতে পাই। ঠিক আছে, কেন, ব্যাখ্যা করো। তাহলে সেক্ষেত্রেও কিন্তু এই আলোর প্রতিসরণই কিন্তু দায়ী। কি দায়ী? আলোর প্রতিসরণ দায়ী। আমি এই ডিএডটা আমি একটু ব্যাখ্যা করি, বাকিগুলো তোমরা লিখবে নিজেরা। এই যে সূর্য, পৃথিবী, এটা যদি পৃথিবী হয়, তাহলে পৃথিবী, তুমি যদি পৃথিবীর একটা তল দেখো, এটা হচ্ছে হরাইজন বলি আমরা, তাই না? হরাইজনের ওপরে যত কিছু অংশ সেটা তুমি দেখতে পাবে খালি চোখে, সমতল মনে হয় তোমার চোখে। তার নিচে গেলেই সূর্যাস্ত বা সূর্যোদয়ের সময় তাই হয়, সূর্য যখন সূর্যাস্ত হয়ে গেল তখন কি হচ্ছে, এই হরাইজনের নিচে নেমে গেল, তাই না? দিগন্ত রেখা যেটাকে বলি, কি বলি, দিগন্ত রেখার নিচে চলে গেছে, সূর্যাস্ত হয়ে গেছে। কিন্তু দিগন্ত রেখার নিচে গেলে কি হবে, এখানে কি হচ্ছে, বায়ুমণ্ডলে কি রয়েছে, পৃথিবীতে বায়ুমণ্ডলের স্তর রয়েছে। এখন বায়ুমণ্ডলের স্তর ভেদ করে যখন সূর্যের আলোটা কি হচ্ছে, আসছে, তো যখন আসছে কি হচ্ছে দেখো ভালো করে, তখন কি হচ্ছে, বিভিন্ন মাধ্যম ভেদ করে যখন আসছে, তখন কি হচ্ছে, সেই আলোক রশ্মিটা, যদিও সূর্যাস্তের সময় অনেকটা দূর থেকে লাল আলোটা ভালো দেখতে পাওয়া যায়, সেটা কারণটা আবার অন্য, সেটা আমরা পরে আলোচনা করব। তো লাল আলোটা যখন আসছে দেখো, প্রতিটা মুহূর্তে মাধ্যমটা পরিবর্তন হচ্ছে, যখনই মাধ্যম পরিবর্তন হচ্ছে তখনই কি হচ্ছে, দিকটাও পরিবর্তন হচ্ছে। যেমন তুমি যখন তাকাচ্ছ তখন মনে হচ্ছে তোমার চোখে সূর্যটা কোথায় আছে বলে, তুমি তো সবসময় সরলরেখা দেখছো, তুমি দেখছো সূর্যটা কোথায় আছে, সূর্য এখানে, সূর্যটা এখানে রয়েছে, তোমার মনে হচ্ছে সূর্যাস্ত হয়নি এখনো, বিলম্বিত বিলম্বিত সূর্যোদয়, তাই না? বিলম্বিত আমরা বলতে পারি, মানে এখনো হয়নি কিন্তু আসলে হয়ে গেছে, বিলম্বিত সূর্যাস্ত, বিলম্বিত সূর্যোদয় না, বিলম্বিত সূর্যাস্ত, সূর্যাস্তটা বিলম্বিত হচ্ছে, এখনো হচ্ছে না। কেন হচ্ছে না? এই দিক পরিবর্তন হচ্ছে, প্রতিসরণের ফলে আলোর গতিপথের কি হয়, পরিবর্তন হয়। তো এইভাবে আমরা প্রতিসরণের ব্যবহারিক প্রয়োগগুলো আমরা দেখতে পারি। দেখো, এই প্রতিসরণের আরেকটা আমরা ব্যবহারিক প্রয়োগ, সমান্তরাল কাচ ফলক, সমান্তরাল একটা কাচ ফলক, বেদ বিশিষ্ট একটা নির্দিষ্ট বেদ বিশিষ্ট একটা কাচ ফলক আমরা নেব। তো কাচ ফলক বলতে আয়তাকার কাচের ব্লক, একটা খুব ট্রান্সপারেন্ট, কীরকম হয় সাধারণত দেখতে, যেমন পেপার ওয়েটগুলো তোমরা নিশ্চয়ই দেখেছো। যদি রেক্ট্যাঙ্গুলার আয়তাকার কাচের ফলক নাও, কীরকম হয়, আয়তাকার কাচের ফলকের বিপরীত তলগুলো পরস্পর কি হয়, সমান্তরাল হয় না, আয়তঘনাকার। তাই এই হচ্ছে একটা কাচের ফলক আছে, ঠিক আছে, এই হচ্ছে একটা সমান্তরাল কাচ ফলক। তাহলে এই যে কাচ ফলকটা দেখো, এর বিপরীত তলগুলো পরস্পর সমান্তরাল, নাম দিয়ে দাও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ। তাহলে দেখো,
কতগুলো বিপরীত তলগুলো পরস্পর সমান্তরাল কাচ ফলকের। তাহলে আলোক রশ্মি এখানে কাচ কি দিয়ে তৈরি? অবশ্যই এটা কাচের তৈরি, কাচের তৈরি। তাহলে উপরে কে আছে? বায়ু আছে, উপরে বায়ু আছে, কাচ আছে, কাচ থেকে আবার নিচেও কে আছে? বায়ু আছে। তাহলে আলোক রশ্মি কি হচ্ছে, এইখানে যখন প্রবেশ করবে কি ঘটবে সেটা আমরা দেখতে চাইছি, যে আলোক রশ্মি যখন কাচ ফলকের উপর এসে একটা তলের উপর এসে কি হবে? আপতিত হবে। তারপরে কি ঘটনা ঘটবে, কিভাবে বেরোবে সেটা, কিভাবে বেরোবে, বেরিয়ে আবার এখান থেকে দ্বিতীয় তল থেকেও তো সে নির্গত হবে, সে নির্গতটা কিভাবে হচ্ছে সেটা আমরা দেখতে চাইছি। আসলে এই ঘটনাটা কিভাবে ঘটছে সেটা আমরা দেখতে চাইছি। তো এই ছবিটাকে আমরা সহজভাবে এভাবেও দেখতে পারি, এভাবে আমরা ড্রয়িংটা করতে পারি, তাই না? ড্রয়িংটা আমরা ওই পি কিউ পুরো তলটাকে পি কিউ আর এস, সেটাকে আমরা একটা জাস্ট এ বি মানে দ্বিমাত্রিক চিত্রে আমরা অঙ্কন করতে পারি, তাই না? আমাদের পরীক্ষাতে এরকম 3D না আঁকে আমরা কি করব, 2D ভিউ করবো, 2 ডাইমেনশনাল 2D করবো। 2Dতে করতে আমার দেখাতে সুবিধা, এ বি সি ডি নাম দিয়ে দাও। তাহলে আসলে এ বিটা আসলে কি, কোন তলটাকে নির্দেশ করছে? এ বিটা এদিকে লিখি, এ বিটা হচ্ছে কোনটা? এ বিটা আসলে ওই পি কিউ আর এস যে তলটা, সেটাকে এ বি দিয়ে সূচিত করছি, আর সিডি দিয়ে সূচিত করছি কোন তলটাকে? ওই যে ইউ ভি টি ইউ ভি ডাব্লিউ এই তলটা দিয়ে, তাই না? ব্যাস। এবার আলোক রশ্মি কি হচ্ছে, এই এ বি আলোক রশ্মি এসে যখন আপতিত হচ্ছে, এ এ আচ্ছা এখানে এ তো চলে এসছে, আমরা অন্য কিছু নাম দিই, ই এফ। তাহলে আলোক রশ্মি এসে যখন আপতিত হচ্ছে, দেখি কি ঘটছে। তাহলে আমরা ধরে নিচ্ছি এখানে ই এফ আলোক রশ্মি এসে আপতিত হচ্ছে, তির্যকভাবে আপতন হলো প্রথম তলের উপর, এই যে প্রথম তল ই এফ, নাম একই থাকলো। আচ্ছা, তাহলে কোথা থেকে? বায়ু থেকে আসছে, বায়ু থেকে কোথায় প্রবেশ করছে? কাছে প্রবেশ করছে, কাচ। তাহলে কি হবে? লঘু মাধ্যম থেকে প্রবেশ করছে কোথায়? গণমাধ্যমে। কোন দিকে বেঁকে যাবে? অবিলম্বের দিকে বেঁকে যাচ্ছে আমরা জানি। তাহলে যদি কাজটা না থাকতো তাহলে কি হতো? সোজা বেরিয়ে যেত, তো নাকি? কাজ না থাকলে সোজা বেরিয়ে যেত, না গিয়ে কি হচ্ছে, সেটা কি হচ্ছে? বেঁকে যাচ্ছে। কোন দিকে বেঁকে যাচ্ছে? অবিলম্বের দিকে বেঁকে আসছে। তাহলে অবিলম্বের দিকে সরে আসছে, তাহলে এটা হচ্ছে কি? আপতন কোণ আই। এটা হচ্ছে কি? এটা I1 নাম দিচ্ছি। এটা হচ্ছে কি? প্রতিসরণ কোণ, প্রথম তলে প্রতিসরণ কোণ ওইটা। এবার যখন দেখো দ্বিতীয় তলে যখন আপতিত হচ্ছে, ভালো করে দেখো, দ্বিতীয় তলে যখন আপতিত হচ্ছে তখন আবার কি করতে হয়? আমরা জানি অভিলম্ব অঙ্কন করতে হয়। আবার কি করতে হয়? অভিলম্ব আমি অঙ্কন করছি এই তৃতীয় তলের উপর। তাহলে প্রথম তলে ওই যে অভিলম্বটা এঁকেছিলাম সেটা হচ্ছে কি? সেটা একটা অভিলম্ব, দেখো সেটার নাম দিয়ে দিচ্ছি M1 N1, M1 N1। দ্বিতীয় তলে যে অভিলম্ব সেটার নাম দিয়ে দিচ্ছি কি? M2 M2 N2, M2 N2। এখন দ্বিতীয় তল থেকে যখন নির্গত হবে, দেখো তো দ্বিতীয় তলে আপতন কোণ কোনটা? দ্বিতীয় তলে আপতন কোণ হচ্ছে এটা না? এটা অভিলম্বের সঙ্গে যে কোণ উৎপন্ন করে এটাই আপতিত রশ্মি। তখন যাওয়ার কথা ছিল, সোজা বেরিয়ে যাওয়ার কথা ছিল, যদি না থাকতো তলটা। না গিয়ে কি হবে? এখন কাছ থেকে আবার কোথায় আসছে? বায়ুতে আসছে, মানে ঘন থেকে লঘুতে আসছে। তাহলে অভিলম্ব থেকে এখন কি হবে? দূরে সরে যাবে না? অভিলম্ব থেকে কি হবে? দূরে সরে যাবে। দেখতে পাচ্ছ যে কাছ থেকে যখন বায়ুতে প্রবেশ করছে, অভিলম্ব থেকে আবার কি হচ্ছে? সে দূরে সরে যাচ্ছে। তখন প্রতিসরণ কোণটা বা নির্গমন কোণ যদি বলি, সেটা হচ্ছে কি হচ্ছে? এটাকে আমরা ই দিয়ে নাম দিচ্ছি। তাহলে এটা R1, এটা R2, আপতন কোণটা ভেতরে যেহেতু আছে ওটা R2 দিলাম, আর এটা I1, এটা কি দিচ্ছি? নির্গমন কোণ বা I2 নাম দিচ্ছি। আর এগুলোর নাম দিয়ে দিচ্ছি ই এফ জি এইচ। ঠিক আছে? তাহলে ঘটনাটা কি ঘটছে আলটিমেটলি দেখো, দেখতে পাচ্ছি একটা অদ্ভুত জিনিস, যে এই আপতিত রশ্মি ইএফ হচ্ছে কি? ইএফ আপতিত রশ্মি, ইএফ আপতিত কাচ ফলকের ওপর কি হচ্ছে? প্রথম আপতিত রশ্মি হচ্ছে ইএফ। এফ জি হচ্ছে কি? প্রতিসৃত রশ্মি। প্রতিসৃত রশ্মি কার মধ্যে থাকছে? কাচ ফলকের ভেতরে থাকছে, কাচের মধ্যে দিয়ে যাচ্ছে প্রতিসৃত রশ্মিটা। আর জিএইচটা হচ্ছে কি? নির্গত রশ্মি, নির্গমন রশ্মি, এমার্জেন্ট রে, নির্গমন রশ্মি, এমার্জেন্ট রে। এখন দেখো এই আপতিত রশ্মি আর নির্গত রশ্মি, নির্গত বলাই ভালো, নির্গত রশ্মি, আপতিত রশ্মি ও নির্গত রশ্মি দেখো অদ্ভুতভাবে সমান্তরাল কাচ ফলকের ক্ষেত্রে কি হয়? সমান্তরাল হয়। দেখো সমান্তরাল, এই যে আপতিত রশ্মি, তাহলে সমান্তরাল কাচ ফলকের ক্ষেত্রে একটা বিশেষ ধর্ম হচ্ছে
আপতিত রশ্মি, মনে রাখবে ছবিটা এমনভাবে হচ্ছে, দেখো প্রথমে অবিলম্বের দিকে সরে আসছে, আবার অবিলম্ব থেকে পরে যখন দ্বিতীয় তল থেকে বেরোচ্ছে অবিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে। তার মানে কি হচ্ছে, তখন সেখানে কি ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে এইটা, যে আপতিত রশ্মি ও নির্গত রশ্মি পরস্পর কি হয়, খুব ইম্পর্টেন্ট, পরস্পর সমান্তরাল হয়। এটা খুব ইম্পর্টেন্ট ধর্ম, পরস্পর সমান্তরাল হয়, সমান্তরাল হয়, সমান্তরাল হয়, সমান্তরাল। তাহলে কি আমি যদি প্রশ্ন করি তোমাকে, তাহলে এখানে কৌণিক বিচ্যুতি কত হচ্ছে? কৌণিক বিচ্যুতি মানে কি হচ্ছে, যখন একদম নির্গত হচ্ছে কোনোভাবে বেঁকে যাচ্ছে। কৌণিক বিচ্যুতি মানে কি, যাচ্ছিল এই পথে না গিয়ে এরকম বেন্ড করে যাচ্ছে। হ্যাঁ, বেঁকে তো যাচ্ছে, এখানে একটা কৌণিক বিচ্যুতি সৃষ্টি হয়েছে এইদিকে অবশ্যই, তাই না? যতটা পরিমাণ কোণে বেঁকে গেছে, কিন্তু যতটা কোণে এখানে বেঁকে গেছে এখানে আবার ততটা কোণে বিপরীত দিকে বেঁকে এসছে, দেখো বিপরীত দিকে আবার সরে এসছে। এখানেও বিচ্যুতি হয়েছে, এখানেও বিচ্যুত হয়েছে, এখানে এখানে যদি প্লাস, এদিকে যদি +30 ডিগ্রি সরে যায়, এদিকে উল্টো দিকে কত সরে গেছে, -30 ডিগ্রি। তাহলে মোট কৌণিক বিচ্যুতির পরিমাণ কত দাঁড়িয়েছে? আসলে কোনো কৌণিক বিচ্যুতি হয়নি শেষ পর্যন্ত, মানে যদি একদম নির্গতর সঙ্গে আপতিতর দেখি তাহলে সেখানে কোনো কৌণিক বিচ্যুতির মানই নেই। তাহলে কৌণিক বিচ্যুতি কত, 0, মনে রাখতে হবে। দুটো সমান্তরাল রশ্মির মধ্যে কি কোনো কোণ উৎপন্ন হয়? হ্যাঁ, কোনো কোণে কি বেঁকে আছে? যদি এরকম গিয়ে এরকমভাবে বেঁকে যেত তাহলে বুঝতাম এটা হচ্ছে কৌণিক বিচ্যুতি, কিন্তু এরকম তো নয়, এটা সমান্তরাল আছে। তাহলে এই সমান্তরাল কাজফলকে মনে রাখতে হবে কৌণিক বিচ্যুতির মান কত হয়, 0 হয়। কেন হয়, কেন 0 হয়, তার নিশ্চয়ই কারণ আছে। যেহেতু তার কারণ হচ্ছে, কারণ কারণ যদি বলি এখানে, তার কারণটা হচ্ছে অবশ্যই, কারণটা কি, এর কারণটা কি, সমান্তরাল হওয়ার কারণ কি, এই ঘটনাটা ঘটার কারণটা কি? কারণ হচ্ছে, যেহেতু দেখো কাজফলকের যে বিপরীত তল দুটো, অর্থাৎ কি এবি আর সিডি, এরা পরস্পর সমান্তরাল। দেখতে পাচ্ছ, কাজফলকের যে বিপরীত তল দুটো সেটা কি হয়, প্রতিসারক তল, যে দুটোকে আমরা তল কি, বিপরীত প্রতিসারক তল পরস্পর সমান্তরাল। কাজফলকের বিপরীত প্রতিসারক, যার মধ্যে দিয়ে প্রতিসরণ ঘটছে, তাকে কি বলা হয়, প্রতিসারক তল পরস্পর কি হচ্ছে, পরস্পর কি হচ্ছে, সমান্তরাল। সেই জন্য দেখো যে লম্ব দুটো অঙ্কন করেছো, M1 N1 কার ওপর, এবির ওপর, M11 কার ওপর লম্ব, এবির ওপর লম্ব, আবার M2 N2 এটা আবার কার ওপর লম্ব, সিডির ওপর লম্ব। তাহলে এরা যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে লম্ব দুটো কি হবে, পরস্পর সমান্তরাল হবে। দেখো এই যে লম্ব দুটো পরস্পর কি হচ্ছে, সমান্তরাল হচ্ছে। আর FGটা তার ছেদক হচ্ছে না, দুটো সমান্তরাল রেখা, তার FG হচ্ছে ছেদক। তাহলে আমরা বলতে পারি এখানে অল্টারনেট অ্যাঙ্গেল বিপ্রতীক কোণ, তোমরা বলো তো, অ্যাঙ্গেল N1FG যেটা হচ্ছে কি নাম R1, সেটা সমান কি হবে, অ্যাঙ্গেল FGM2 হবে না? ছবিটার সঙ্গে মেলাও তাহলে বুঝতে পারবে, ইকুয়ালস টু R2। অর্থাৎ R1 প্রতিসরণ কোণ, এখানে আপতন কোণটা কি হচ্ছে, R2 এর সঙ্গে সমান হয়ে যাচ্ছে। তাহলে I1 কোণে আপতিত হলে R1 যদি প্রতিসরণ কোণ হয়, তাহলে সেই একই কোণে আপতিত হলে যখন নির্গত হচ্ছে, কোন কোন কোণ নির্গত হবে? সুতরাং এখানে I1 আপতন কোণ সমান কি হবে, নির্গমন কোণ হতে বাধ্য। কেন, I1 আপতিত হলে প্রতিসরণ হয় R1 কোণে, সে একই R1 কোণে যখন আবার কি হয়, নির্গত হয়, তখন উল্টো দিকে নির্গমন কোণ কত হবে, I2 হবে। কারণ হ্যাঁ, I2, R1 ইকুয়ালস টু কি আছে, R2 আছে। আলোর কি নীতি, প্রত্যাবর্ত নীতি, আলোর কি নীতি, প্রত্যাবর্ত নীতি, বা ল অফ রিভার্সিবিলিটি, প্রিন্সিপাল অফ কি, রিভার্সিবিলিটি। মানে ওপরের মাধ্যমটা একই আছে, নিচের মাধ্যমটাও কি আছে, একই আছে, মাঝখানে কাচ আছে। তাহলে যে কোণে আপতন করছো, প্রতিসরণ হওয়ার পর যদি দ্বিতীয় তলে আবার সেই কোণে আপতিত হয়, তাহলে নির্গত হওয়ার সময় কি হবে, একই কোণে সে আবার ফিরে আসবে, তাই না? এখানে ধরো কত ডিগ্রি অ্যাঙ্গেলে ফেলেছিলে, 45 ডিগ্রি। I1টা কত আছে দেখো, বুঝে নাও আরেকবার। I1 45 আছে, R1টা ধরো কত হয়ে যাচ্ছে, R1 হয়ে গেছে ধরো 30 ডিগ্রি। R1 30 মানে কি, জিওমেট্রি থেকে দেখতে পাচ্ছি যেহেতু এই দুটো তল পরস্পর সমান্তরাল, তাহলে R2 কত হবে, R2 30 ডিগ্রি হবে। বোঝা গেল, 45 R1 30 হয়ে গেল। R1 30 মানে R2 30 হতে বাধ্য, কারণ এই তল দুটো সমান্তরাল। তাহলে এখানে যখন এই কোণটা মাপবো, এটা R2 30 হবে। এবার যখন নির্গত হবে, দেখো R2 তখন কাছ থেকে আবার বায়ুতে আসছে, কাছ থেকে কোথায় আসছে, বায়ুতে আসছে। তাহলে 45-এর জন্য যদি 30 হয়, তাহলে 30-র জন্য ঠিক উল্টোটা কি হবে, যেহেতু বায়ুতে আবার ফিরে আসছে, তাহলে কি হবে, 45 এসে দাঁড়াবে।
এই অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে, I2টা কত হয়ে যাবে, 45 হয়ে যাবে। যেহেতু এই দুটো কোণ পরস্পর সমান, যেহেতু যেহেতু I1 সমান হচ্ছে কি I2, সুতরাং আমরা বলতে পারি এখানে দেখব যে EF মানে কি, যেটা আপতিত রশ্মি সেটা কি হচ্ছে GH এর সঙ্গে অর্থাৎ নির্গত রশ্মির সঙ্গে এক্স্যাক্টলি সমান্তরাল হয়ে যাবে। তো এটা একমাত্র শুধু কিসের জন্য, এই আকারটার জন্য হচ্ছে, এই প্রতিসারক মাধ্যমটার আকারের জন্য এই ঘটনাটা কিন্তু ঘটছে, ঠিক আছে। তবে একটা ঘটনা ঘটলো, কৌণিক বিচ্যুতি যদি শূন্যও হয়, কিন্তু এখানে কিন্তু একটা দেখো পার্শ্বীয় সরণ ঘটলো, যদিও কৌণিক বিচ্যুতি শূন্য, কিন্তু এখানে কি ঘটে, কিন্তু এক্ষেত্রে যেটা হয় পার্শ্বীয় সরণ ঘটে, কার, আপতিত রশ্মি ও এই নির্গত রশ্মি, এদের কি ঘটে, পার্শ্বীয় পার্শ্বীয় কি ঘটছে, সরণ ঘটে। কাদের, পার্শ্বীয় সরণ ঘটে, কাদের পার্শ্বীয় সরণ, এই ইএফ ও জিএইচ, ইএফ ও জিএইচ এরা পাশাপাশি সরে গেছে, একই লাইন বরাবর কি গেছে, পাশাপাশি একটু সরে এসছে না, কতটা সরে এসছে, এই যে এতটা সরে এসছে, এটাকেই বলছে কি পার্শ্বীয় সরণ। লম্ব দূরত্ব, দুটো রশ্মির মধ্যে, সমান্তরাল রশ্মির মধ্যে যে লম্ব দূরত্ব, এটাকে আমরা কি বলি, পার্শ্বীয় সরণ বলি। খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে কি বলি, পার্শ্বীয় সরণ বলি। ক্লিয়ার হলো, অন্য কালি দিয়ে করছি লাল দিয়ে, এটা হচ্ছে পার্শ্বীয় সরণ, ডি পার্শ্বীয় সরণ বলছে এটাকে, তাই না, পার্শ্বীয় সরণ। তাহলে পার্শ্বীয় সরণ কিন্তু শূন্য নয়, পার্শ্বীয় সরণ ঘটে, এবং এই পার্শ্বীয় সরণ মানে কতটা পাশাপাশি সরে আসবে সেটা কিন্তু কয়েকটা বিষয়ের ওপর নির্ভর করে, সেইগুলোকে আমরা একটু এখানে দেখে নিই। যে পার্শ্বীয় সরণ যে বিষয়গুলোর ওপর নির্ভর করে সেটা হচ্ছে, আমরা এগুলোকে একটু পয়েন্ট করে এখানে লিখব, এইখানটা লিখব আমরা, যে পার্শ্বীয় সরণ কোন বিষয়ের উপর নির্ভর করে। দেখি পার্শ্বীয় সরণ কোন বিষয়ের উপর নির্ভরশীল। তো পার্শ্বীয় সরণ, পার্শ্বীয় সরণ, পার্শ্বীয় সরণ ডি, এই পার্শ্বীয় সরণটা যে বিষয়গুলোর উপর নির্ভর করবে সেইগুলো হচ্ছে, পয়েন্ট করে যদি আমরা লিখি, 1 নাম্বার ডি সমানুপাতিক আপতন কোণ, অর্থাৎ আপতন কোণের উপর নির্ভর করে, কার উপর নির্ভর করে, তাহলে বুঝতে পারছো আমি একবারে লিখে দিচ্ছি যে কোন কোন বিষয়ের উপর এবং কিভাবে। 2 নাম্বার পার্শ্বীয় সরণ বেধের উপর নির্ভর করে, বেধ, আয়তাকার কাজফলকের বেধ, কাজফলকের কিসের উপর, বেধ, এই যে বেধ মানে হচ্ছে থিকনেস, কতটা ঠিক, এটা হচ্ছে টি, যদি বলি বেধ, যত বেশি চওড়া হবে তত বেশি কি হবে, পার্শ্বীয় সরণটা তত বেশি হবে। নাম্বার 3, যত বেশি মোটা হবে তত বেশি পাশাপাশি সরে যাবে, বুঝতে পেরেছিস তো, যত বেশি কাজফলকটা বেধটা যত মোটা হবে তত কি হবে, সেটা পাশাপাশি তত বেশি সরণ করবে। আর কার ওপর, হ্যাঁ অবশ্যই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা প্রতিসরাঙ্কের ওপর, কার, কাচের প্রতিসরাঙ্ক, মিউটা কার প্রতিসরাঙ্ক, কাচের, যার মধ্যে প্রবেশ করছে তার প্রতিসরাঙ্ক, কাচের প্রতিসরাঙ্কের ওপর নির্ভর করছে। এবং আরেকটা অবশ্যই আলোর বর্ণের ওপরও নির্ভর করে, কিসের ওপর নির্ভর করে, আলোর বর্ণের ওপর নির্ভর করে, বর্ণ ওপর কীভাবে নির্ভর করে, তরঙ্গ দৈর্ঘ্য, তাই না, তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা মনে আছে ল্যামডা দিয়ে লিখি, তাই তরঙ্গ দৈর্ঘ্য কমলে, যার তরঙ্গ দৈর্ঘ্য কম পার্শ্বীয় সরণ তার কি হয়, বেশি হয়। যে আলোর, যে বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম তার পার্শ্বীয় সরণটা কি হবে, বেশি হবে। দেখো নীল বর্ণের, আমরা নীল বর্ণ মানে নীল কালি, নীল মানে নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা কম কার থেকে, লাল অপেক্ষা, তাই নীলের তরঙ্গ দৈর্ঘ্য যদি কম হয় পার্শ্বীয় সরণটা নীলের কিন্তু কি হবে, বেশি হবে, নীল বর্ণের আলোটা অনেক পাশাপাশি সরে যাবে, কার অপেক্ষা, কার অপেক্ষা, লাল অপেক্ষা। অর্থাৎ ছবিটা কীরকম, আমি যদি ড্রয়িংয়ের মাধ্যমে তোমাদের একটু এটা বোঝানোর চেষ্টা করি, লাস্ট পয়েন্টটা, যে আলোর বর্ণের ওপর কিন্তু নির্ভরশীল, খুব সুন্দরভাবে নির্ভর করে। একই কোণে ফেলেছো, সব কিছু একই আছে, সব মানছি, সবই ঠিক আছে, কিন্তু দুটো আলোকে ফেলছো তুমি, একটা নীল বর্ণের আলো, একটা 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 লাল বর্ণের আলো, তাই তো, তাহলে লাল আলোটা, এইটা ধর লাল আলো ফেলছিস এরকমভাবে, তো এটা বেঁকে যাবে অবশ্যই, কিন্তু ওই বেঁকে যাওয়ার পরিমাণটা খুব বেশি নয়, আর দেখতে পাচ্ছিস পার্শ্বীয় সরণটা এইটুকুনি হয়েছে, পাশাপাশি সরে গেছে, একই কোণে ফেলছিস, তাই একই কোণে তুই নীল আলোকে ফেলিস না এখান দিয়ে, একই কোণে দেখ আমি সমান্তরালভাবে ফেললাম, এটা লাল ফেলেছি, কিন্তু নীলটা অনেক বেশি কী হবে, নীলটা অনেক বেশি বেঁকে যাবে, ঠিক আছে, নীলটা অনেক বেশি বেঁকে যাবে, বেঁকে গিয়ে কী হবে, নির্গত হবে।
সমান্তরালভাবে নির্গত হবে, দুটোই সমান্তরাল, আপতিত রশ্মি নির্গত রশ্মি দুটোই কি হবে, সমান্তরাল হবে। কিন্তু এখানে পার্শ্বীয় সরণটা দেখতে পাচ্ছিস কত বেশি হচ্ছে, লাল অপেক্ষা পার্শ্বীয় সরণ কি হচ্ছে, নীলের পার্শ্বীয় সরণ কি হচ্ছে, অনেক বেশি হচ্ছে। সেটা কি হচ্ছে, তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভরশীল। সুতরাং এই কাজফলকে প্রতিসরণটা আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি। এটা কিন্তু তোমাদের পরীক্ষাতে অনেক সময় আসে, তো এটা ভালো করে মনে রাখবে, জিনিসটা ভালো করে ছবিটা প্র্যাকটিস করবে, দিয়ে আমাকে দেখাবে।